তখন এই হামিদুল হক ওয়াকারুজ্জামানের সঙ্গে মিলে নিশ্চিত করেছিলেন, যে এই হামিদুল হকের সঙ্গে জামায়াতে ইসলামীর তখন ঘনিষ্ঠ রাজনৈতিক যোগাযোগ ছিল, তারা নিশ্চিত করেছিলেন ওয়াকারুজ্জামান এবং এই ডিজিএফআই চিফ হামিদুল হক মিলে যে তারা সেনাবাহিনী জুলাই আন্দোলনে ছাত্রদের পক্ষে দাঁড়াবেন। তো এখন ওয়াকারুজ্জামান, হামিদুল হক সহ সেনাবাহিনীর জেনারেলদের মানে শীর্ষ নেতৃত্বের যারা তখন জুলাই আন্দোলনের পক্ষে দাঁড়ালেন, তারা এখন সরাসরি প্রতারিত বোধ করছেন, তারা এই প্রতারণারও প্রতিশোধ চাইছেন। কোনো প্রকার ভনিতা ছাড়াই আমি জুলাই জঙ্গিদেরকে ধন্যবাদ দিতে চাই, তারা যেহেতু তাদের স্বরূপে ফিরে এসেছে। অর্থাৎ ছাত্রলীগের লুঙ্গির তলা থেকে এই জামাত শিবির রাজাকারের বাচ্চারা যেভাবে খুল্লা তাদের ক্যানাল টিথ দেখাচ্ছে, তাদের তাণ্ডব দেখাচ্ছে, তাদের এই দেশের প্রতি বিদ্বেষ দেখাচ্ছে, তাতে তাদের ধন্যবাদ না দিয়ে পারা যাবে না। তারা অনেক কিছু ধ্বংস এই বাংলাদেশে করেছে, যার মধ্যে অন্যতম ধানমন্ডির 32 নম্বরের বাড়ি, যেটি আমাদের মুক্তিযুদ্ধের স্মৃতি জাদুঘর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কষ্টার্জিত অর্থ দিয়ে তিলে তিলে গড়ে তোলা এই বাড়িটি এই জুলাই জঙ্গিরা ভেঙে ফেললো এবং তারা পূর্ব ঘোষণা দিয়ে ভাঙলো। সরকার চেয়ে দেখলো, সরকার চাইছিল যেন এই 32 নম্বর ভাঙা হয়, ইউনুসের সেই প্রতিশোধের খেলা। জুলাই জঙ্গি কর্তৃক এই যে ধ্বংসের খেলা, এই খেলায় তারা যেভাবে মেতে উঠেছে, সেখান থেকে স্পষ্ট হওয়া যাচ্ছে তাদের কবর এই ধ্বংস দিয়েই হবে। মুসলিম ভাইয়ের বউ একটা কথা কয়, এবারে এই কন্যার মা, এবারে এই কন্যার বাপ, এবার আবার বড়েরও বাপ, কন্যারও বাপ। বলে এটা কি সম্ভব? সম্ভব। সারা পৃথিবীতে একটা মাত্র রাষ্ট্র আছে, এদের এতগুলা অর্গান আছে, অর্গান বা মেকানিজম প্রতিষ্ঠান আছে, আপনারা গাছেও তুলতে পারে এরা, আবার এদের প্রতিষ্ঠান দিয়ে আপনারা নামাইতেও পারে। কথা বলছি ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে। আমেরিকা আপনার গতকালকে যুক্তরাষ্ট্রের মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস তারা একটা প্রতিবেদন প্রকাশ করছে। তো এই প্রতিবেদনটা ডক্টর মোহাম্মদ ইউনুস যে নোবেল পাইছেন, সেই নোবেলের সাথে আবার সাংঘর্ষিক। দেখছি পরিস্থিতি যা বলছে তাতে মনে হচ্ছে যে সামরিক কর্মকর্তাদের বেসামরিক আদালতে বিচার করতে যাওয়ায় ইউনুসের কাল হচ্ছে। আপনারা জানেন গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি সামরিক বাহিনীর 23 জন কর্মকর্তা, যেখানে লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদা থেকে শুরু করে 3 স্টার জেনারেল থেকে শুরু করে লেফটেন্যান্ট কর্নেল পর্যন্ত এমন পদমর্যাদার 23 জন কর্মকর্তার বিচার চার্জ গঠন করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এবং নতুন একটি নিউজে আপনাদেরকে সবাইকে স্বাগতম। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতের একটি বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে এবং ভারত না পারছে ফেলতে এবং না পারছে গিলতে। ভারতের নেপালে যে অবস্থা হলো কিছুদিন আগে, সেটি আপনারা সবাই ভালোভাবে দেখতে পারছেন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ভারতে যাওয়ার পর থেকে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে একের পর এক। তাই যারা ভিডিওটি অন করেছেন তাদেরকে বলবো সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। আজকের ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তখন এই হামিদুল হক ওয়াকারুজ্জামানের সঙ্গে মিলে নিশ্চিত করেছিলেন, যে এই হামিদুল হকের সঙ্গে জামায়াতে ইসলামীর তখন ঘনিষ্ঠ রাজনৈতিক যোগাযোগ ছিল, তারা নিশ্চিত করেছিলেন ওয়াকারুজ্জামান এবং এই ডিজিএফআই চিফ হামিদুল হক মিলে যে তারা সেনাবাহিনী জুলাই আন্দোলনে ছাত্রদের পক্ষে দাঁড়াবেন। তো এখন ওয়াকারুজ্জামান, হামিদুল হক সহ সেনাবাহিনীর জেনারেলদের মানে শীর্ষ নেতৃত্বের যারা তখন জুলাই আন্দোলনের পক্ষে দাঁড়ালেন, তারা এখন সরাসরি প্রতারিত বোধ করছেন, তারা এই প্রতারণারও প্রতিশোধ চাইছেন। চালানোর ঘটনায় মানবতা বিরোধী অপরাধের দায়ে যে দুটো মামলা দায়ের হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, যেখানে 30 জনকে অভিযুক্ত করা হয়েছে, শেখ হাসিনা এবং তার নিরাপত্তা উপদেষ্টা জেনারেল তারিক আহমেদ সিদ্দিক ছাড়াও যেই মামলাগুলোতে 28 জনের অধিকাংশই সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তা, সেই মামলাগুলোতে গ্রেফতারি পরোয়ানা জারির পর এখন 12টি দফতরে সেই গ্রেফতারি পরোয়ানা পাঠিয়ে দেওয়া হয়েছে। জেনারেল পর্যায়ের এই শীর্ষ সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুম এবং নির্যাতনের অভিযোগে মামলা দায়ের, তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর যেমনটা এর আগেও আপনাদের বলেছি আশঙ্কা করা হচ্ছিল, সেটা এখন প্রকাশ্য হয়ে পড়ছে যে সেনাবাহিনীর ভেতর ব্যাপক অস্থিরতা এবং সেনাবাহিনীর ভেতর ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে। যে জেনারেল পর্যায়ের সেনাবাহিনী কর্মকর্তাদেরকে আগস্টের পর নানান অভিযোগে বরখাস্ত করে শুধুমাত্র যথেষ্ট শাস্তি দেওয়া হচ্ছে বলে মনে করা হচ্ছে না, বরং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করার ব্যবস্থা করা হয়েছে। সেটাতে সেনাবাহিনীর ভেতর একেবারে বড় ধরনের ক্ষোভ সৃষ্টি হয়েছে বলে এখন পিনাকি ভট্টাচার্য ফেসবুকে স্ট্যাটাস দিয়ে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানাচ্ছেন, যাতে তিনি জরুরি ভিত্তিতে দেশবাসীকে সেনাবাহিনীর ভেতরে অস্থিরতার বিপদ সম্পর্কে অবহিত করেন। আপনারা জানেন পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, কনক সারোয়ার সহ সাবেক সেনা কর্মকর্তা
কর্মকর্তাদের একটা বিরাট অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে আগস্টের পর থেকেই বড় ধরনের একটা অ্যাক্টিভিজম আন্দোলন চালিয়ে আসছিলেন, যাতে শেখ হাসিনার আমলের আয়নাঘর পরিচালনা, বন্দি শিবির পরিচালনা, গুম করার জন্য দায়ী চিহ্নিত করে বিশেষ করে ডিজিএফআই এর কর্মকর্তারা সহ সাবেক মানে সেনা কর্মকর্তাদের ওপর মামলা দায়ের করা হয়। এবং সেই ধারাবাহিকতাতেই কিন্তু 5 জন সাবেক মহাপরিচালক ডিজিএফআই এর তাদের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে। এখন পিনাকি ভট্টাচার্য লিখছেন, তার ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন, প্রিয় দেশবাসী সতর্ক থাকুন, সশস্ত্র বাহিনীর শীর্ষ নেতৃত্ব বিপজ্জনক আচরণ করছেন। গতকাল বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফ্যাসিস্ট আওয়ামী শাসনামলের সরকার বিরোধী মানুষদের খুন, গুম ও নির্যাতনের ঘটনায় ডিজিএফআই এর সাবেক 5 ডিজির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে তা আমলে নেওয়ায় এবং আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। জেনারেল পর্যায়ের শীর্ষ অফিসারদের বিরুদ্ধে মামলা করায় এতে সশস্ত্র বাহিনীর জেনারেলরা খুবই গোস্বা করেছে। আজ সেনাবাহিনীর মানে বৃহস্পতিবারে সেনাবাহিনীর টপ অফিসারদের জরুরি সম্মেলন বসেছে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ 56 জন জেনারেলি মানে সেনাবাহিনীর 56 জন জেনারেলি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি কর্তৃক জারি করা আদেশের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। পরিস্থিতি দ্রুত ভিন্ন দিকে মোড় নিচ্ছে। প্রাক্তন সেনাপ্রধানদের আর্মি হেডকোয়ার্টারে ডাকা হবে বলে জানানো হয়েছে। আসন্ন বিপদ সম্পর্কে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের উচিত জরুরি ভিত্তিতে দেশবাসীকে অবহিত করা। এই যে প্রাক্তন সেনা প্রধানদেরকে আর্মি হেডকোয়ার্টারে ডাকা হবে, আপনারা জানেন যে এই অ্যাক্টিভিজম পিনাকি, ইলিয়াস, কনক সারওয়ার এদের নেতৃত্বে এই যে সেনাবাহিনীর জেনারেলদের বিরুদ্ধে গুমের অভিযোগ এনে তাদেরকে যাতে বিচারের মুখোমুখি করা হয়, এই অ্যাক্টিভিজমের সঙ্গে ওতপ্রোতভাবে যে সাবেক সেনা কর্মকর্তারা জড়িয়েছিলেন তাদের মধ্যে একজন শীর্ষস্থানীয় যে সেনা কর্মকর্তা জড়িত ছিলেন তিনি ইকবাল করিম ভূঁইয়া, সাবেক সেনা কর্মকর্তা, এবং তিনি কিন্তু শেখ হাসিনার আমলেই সেনা প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সম্প্রতি গুম কমিশনে গিয়ে সাক্ষ্য দিয়ে এসেছেন এবং তিনিও অত্যন্ত সোচ্চার ছিলেন যে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধেও যাতে ব্যবস্থা নেওয়া হয়, এবং তিনি গুম কমিশনে সাক্ষ্য দিয়ে এসে ফেসবুকে স্ট্যাটাস দিয়েও বলেছিলেন যে বিগত বছরগুলোতে জ্ঞাত বা অজ্ঞাত স্থানে বলপূর্বক গুম হওয়া ব্যক্তিদের সন্ধান ও তাদের শনাক্ত করা, কোন পরিস্থিতিতে গুম হয়েছিলেন তার নির্ধারণ করা প্রয়োজন। সেই উদ্দেশ্যে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্য সহ কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠানের কাছে থাকা তথ্য ও প্রমাণাদি সরবরাহ করে গুম সংক্রান্ত কমিশনের কার্যক্রমকে বেগবান করা সকলের দায়িত্ব। গুম সংক্রান্ত কমিশন ফর এনকোয়ারির এমন গুরুত্বপূর্ণ কাজের সহযোগিতা বলবো, বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর, যার দরুন আমি এই বিষয়টি নিয়ে আলাপ করতে চাইনি, কিন্তু যা দেখছি পরিস্থিতি যা বলছে তাতে মনে হচ্ছে যে সামরিক কর্মকর্তাদের বেসামরিক আদালতে বিচার করতে যাওয়ায় ইউনূসের কাল হচ্ছে। আপনারা জানেন গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি সামরিক বাহিনীর 23 জন কর্মকর্তা, যেখানে লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদা থেকে শুরু করে 3 স্টার জেনারেল থেকে শুরু করে লেফটেন্যান্ট কর্নেল পর্যন্ত এমন পদমর্যাদার 23 জন কর্মকর্তার বিচার চার্জ গঠন করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, এবং গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে বা গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এমত অবস্থায় সেনাবাহিনী কি এটি চেয়ে দেখবে, চেয়ে থাকবে? শুরু থেকে একটি বেসামরিক আদালতে সেনা কর্মকর্তাদের বিচারে সেনাবাহিনীর নোট অফ ডিসেন্ট বা প্রতিবাদ, আপত্তি ছিল, কিন্তু এই আপত্তিটা দিনকে দিন আরো বাড়ছে। যখন চূড়ান্ত ব্যবস্থা আসলো, এখানে অবাক করা কাণ্ড যে 5 জন ডিজিএফআই সামরিক গোয়েন্দা সংস্থার বিভিন্ন মেয়াদে আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন সময়ে যে দায়িত্ব পালন করেছেন যারা, তাদেরকে পর্যন্ত বিচারের আওতায় আনা হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল, মেজর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল, কর্নেল, লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার। বারবার বলি যে সেনাবাহিনীর সহযোগিতা ছাড়া আওয়ামী লীগ সরকারের পতন হতো না, ইউনূস সরকার ক্ষমতায় আসতো না। সেই সেনাবাহিনীকে নিয়ে এক প্রকার লীলা খেলা শুরু হয়ে গেছে, এবং এই লীলা খেলা সেনাবাহিনী কোনোভাবেই সহ্য করবে না। এই মুহূর্তে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, 5 জন লেফটেন্যান্ট জেনারেল, 50 জন মেজর জেনারেল, মোট 56 জন জেনারেল আছেন। তাদের হাতে ঘা লাগবে, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের হাতে ঘা লাগবে, এবং হাতে ঘা লাগছে। সূত্রের খবর, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক জারি করা আদেশের তীব্র প্রতিবাদ জানিয়েছেন একযোগে 56 জন জেনারেল, যার দরুন খুব শীঘ্রই হয়তো একটা কিছু ঘটবে। হয় সেনা শাসন, সেনাবাহিনী নিজে ক্ষমতা নেবে, আর না হয়তো 111। আমরা একটা আন্দোলন, একটা ঘোলাটে পরিস্থিতির অপেক্ষা করছি অনেকদিন ধরে, যে একটা ঘোলাটে পরিস্থিতি হবে, তখন সেনাবাহিনী বলবে ডক্টর ইউনূস আপনাকে আর রাখা যাচ্ছে না। ইতিমধ্যে ডক্টর ইউনূস নানাভাবে বিতর্কিত হয়ে গেছে, ইউনূস পরিষদ বিতর্কিত হয়ে গেছে। সেনাবাহিনী একটা সিগন্যাল দেবে যে আপনি চলে যেতে হবে, আপনাকে আর রাখা যাচ্ছে না, অন্য একটি সরকার আসবে, কিংবা আমরা সরকারে নেব। কিন্তু ডক্টর ইউনূস যে কাজটি করলো, ডক্টর ইউনূসের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি, সাজানো গোছানো আইসিটি, সেটি সেনাবাহিনীর বিরুদ্ধে এক প্রকার বিদ্রোহ ঘোষণা করলো। যাকে দিয়ে ক্ষমতায় এসে তার বিরুদ্ধে এক প্রকার বিদ্রোহ ঘোষণা করলো।
গত 14-15 মাস যাবত আমরা দেখছি যে সেনাবাহিনী অনেক সহ্য করে যাচ্ছে, কিন্তু আর মনে হয় সহ্য করার জায়গায় নেই। আজকে তো জেনারেলদের কথা বলছি, একজন আজকে যিনি চাকরিতে ঢুকেছেন সেকেন্ড লেফটেন্যান্ট, তারও হাতে ঘা লাগার কথা যে চাকরি সূত্রে ডিজিএফ এর ডিজি ছিলেন, তাকেও রিমান্ডে নিতে হবে, তাকেও অ্যারেস্ট করতে হবে, তাকেও গ্রেপ্তার করতে হবে। আর সেনাবাহিনীর বিচার তো হয় কোর্ট মার্শালে, সেনাবাহিনীর সিভিল কোর্টে কেন? আমরা তো এমনটা দেখিনি অতীতে। নতুন বাংলাদেশে নতুন সবকিছু, সময় ঘনিয়ে এসছে, আন্দোলন সংগ্রাম রক্তপাত কিছু হয়তো হবে না, তার আগেই হয়তো একটা ঘটনা ঘটবে। পরিস্থিতি সেদিকেই যাচ্ছে, বিশেষ করে 56 জন জেনারেল যেখানে একমত হয়েছেন এবং